মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল হয়ে যাওয়াকে চ্যালেঞ্জ করে বিশিষ্ট কংগ্রেসী আইনজীবী অভিষেক মনু সিংভি সর্বোচ্চ আদালত ভারতের সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করেছিলেন, আজকেও তারা সেখানে কোনো স্বস্তি পেলেন না। এবং আশ্চর্যজনকভাবে অভিষেক মনু সিংভি স্বীকার করে নিয়েছেন যে তার ক্লায়েন্ট হিরানন্দানির সঙ্গে পাসওয়ার্ড, লগইন আইডি এবং ওটিপি শেয়ার করেছিলেন। আদালত পরবর্তী শুনানির দিন মার্চ মাসের কোনো এক সময় ঠিক করেছেন। দেখুন, মহুয়া মৈত্র আমাদের রাজ্যের একজন অধিবাসী, তিনি সাংসদ, তিনি একজন মহিলা। ব্যক্তিগতভাবে তিনি যতই বিজেপির নেতৃবৃন্দ সম্পর্কে, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কদর্য আক্রমণাত্মক ভাষা ব্যবহার করুন না কেন, বিজেপির কোনো মহিলাকে আক্রমণ করার, তাকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করার কিংবা তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো রুচি বা সংস্কৃতি আমাদের দলের নেই, এবং আমরা কোনো অবস্থায় এটা করিনি এবং করবও না। কিন্তু মহুয়া মৈত্র কার্যত আজকে এখানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কারণ মহুয়া মৈত্র নিয়ে বিতর্ক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস বলেছিল যে আমরা এই বিতর্কের মধ্যে নেই, মহুয়া মৈত্র সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর তিনি সম্পূর্ণ দেবেন। কিন্তু আজ আবার একটা নতুন করে আমাদের বলতে হচ্ছে যে সাম্প্রতিক এই জটিলতার মধ্যে বিভিন্ন তদন্ত, বিবৃতি, পাল্টা বিবৃতি, মহুয়া মৈত্র পরিচিতদের বিভিন্ন চিঠিপত্র, যে কলকাতার কয়েকজন পুলিশ অফিসার, বাংলার কয়েকজন পুলিশ অফিসার বিশেষ কারণে, কি কারণ সে মহুয়া মৈত্রই বলতে পারেন কিংবা পশ্চিমবঙ্গ সরকার বলতে পারে, যে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন মানুষের ফোন ট্যাপ করেছে এবং সমস্ত বিষয়টাকে সার্ভিলেন্সের মধ্যে রেখে দিয়েছে। এবং শুধু সেটা করেই তারা ক্ষান্ত হয়নি, তিনি এমন কিছু নথি সামনে দিয়েছেন যে সরাসরি ফোনের স্ক্রিনশট নিয়ে আজকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার এই অনন্ত রায়ের কাছে, যে তিনি কার কার সঙ্গে যোগাযোগ করেছেন, কোন মহিলার সঙ্গে কথা বলেছেন। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তিনি যা করার করবেন। এটার মধ্যে কারোর ব্যক্তিগত জীবন থাকতে পারে, ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে। মহুয়া মৈত্র কিভাবে এর সঙ্গে যুক্ত, কেন করেছেন, করেননি, এটা একটা ভিন্ন বিতর্ক। কিন্তু দল হিসেবে আমাদের একটাই প্রশ্ন আছে যে পশ্চিমবঙ্গে যারা বিভিন্ন সময় পেগাসাস করে একদম আকাশ বাতাস এক করে দিয়েছিলেন, আজকে তাদের একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের একজন প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব, আজকে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সর্বোপরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এ রাজ্যের পুলিশ সরাসরিভাবে ব্যক্তিগত স্তরে, দলীয় স্তরে একজন তৃণমূল কংগ্রেসের নেত্রীকে, একজন সাংসদকে সহায়তা করছেন তাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার কাজে লাগিয়ে। কার্যত তৃণমূল কংগ্রেস এখানে একটা পুলিশ স্টেট তৈরি করে দিয়েছে। এই কারণেই পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো আমলা, কোনো পুলিশ কর্তা তারা আজকে সাধারণ ফোনে কারোর সঙ্গে কথা বলেন না, ফেস টাইম ব্যবহার করেন কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেও তারা ভয় পান। এই যে মানুষের জীবনের উপরে নজরদারি তারা তৈরি করেছে, প্রত্যেকটা পদক্ষেপকে আতশ কাচের নিচে রেখে দিয়েছে, এর মতো দমবন্ধ করা পরিবেশ এর আগে কোনোদিন তৈরি হয়নি। কিছুদিনের জন্য তিনি আমাদের দলে বেড়াতে এসেছিলেন, মুকুল রায় আমাদের দলে যেদিন যোগ দিয়েছিলেন সেদিনই রাত্রে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছিলেন যে আমি সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম বলে 3টে ফোন তুলে দেখিয়ে বলেছিলেন যে এই 3টে ফোন ব্যবহার করেছি, কিন্তু আর যাই হোক আমার এই ফোনটা আমি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারতাম, ফোন কোনোদিন ট্যাপ করেনি। কার্যত এই আমলে আমি সেটাও করতে পারছি না, আমার 3টি ফোনই সার্ভিলেন্সে আছে, হয়তো ওর এখন আর প্রয়োজন নেই, সেটা অফ হয়ে গেছে। এই অভিযোগ কারা করছে? এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস থেকে যারা অল্প কিছু দিনের জন্য বিজেপিতে বেড়াতে এসেছিলেন এবং যে কোনো কারণেই ক্ষমতার অলিন্দে বেশি স্বচ্ছন্দ থাকবার জন্য
আবার তাদের প্রত্যাবর্তন হয়ে গেছে সেই দলে। এই অভিযোগ আমি একজনের খালি নাম বললাম, প্রত্যেকের এই স্টেটমেন্ট আছে। তাহলে একদিকে সাধারণ মানুষ, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা প্রথম থেকে বলছি যে এখানে কারোর কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই। এই সরকার যারা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তারা মানুষের সমস্ত প্রতিবাদ করবার গণতান্ত্রিক অধিকারগুলোকে আজকে যেরকম বাজেয়াপ্ত করেছে, মিটিং মিছিল সভা করবার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করেছে তাই নয়, মানুষের জীবনের সামান্যতম গোপনীয়তাকে পর্যন্ত তারা গ্রাস করছে এবং সেটাকে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। এই দায়িত্ব তো এই সরকারকে নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ তার অধীনে। এই জবাব তো তাকে দিতে হবে যে কিভাবে এই ধরনের অভিযোগ আজকে এই সরকারের বিরুদ্ধে উঠছে এবং একদম স্ক্রিনশট নিয়ে একজন সেই অভিযোগ দায়ের করছেন। কিভাবে তিনি পুলিশকে ব্যবহার করেছেন, পুলিশ কেন ব্যবহৃত হয়েছে, এই বিতর্কে আমাদের জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু একজন রাজ্যের অধিবাসী হিসেবে, একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এই প্রশ্ন আমাদের থেকে যাচ্ছে দলের তরফ থেকে যে মুখ্যমন্ত্রী এটা আমাদের সামনে একটুখানি স্পষ্ট করুন যে এই ধরনের অভিযোগ উঠছে তার নিয়ন্ত্রণাধীন পুলিশের সম্পর্কে, যে পুলিশ আপনার দলের একজন নেতার ব্যক্তিগত কাজের জন্য আজকে মানুষের স্বাধীনতাকে, মানুষের গোপনীয়তাকে তারা ট্যাপ করছেন এবং তার স্ক্রিনশট পাঠিয়ে আরেকজনকের ওপরে প্রভাব তৈরি করার চেষ্টা হচ্ছে। এখানে সম্পূর্ণভাবে মহুয়া মৈত্র অপ্রাসঙ্গিক। মহুয়া মৈত্র না থেকে অন্য কেউ থাকতে পারতেন, কিন্তু অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের বিরুদ্ধে, অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। আমি আশা করব এর উত্তর তৃণমূল কংগ্রেস দেবে। যারা দিনের পর দিন কদর্য ভাষায় আক্রমণ করে চলেছেন প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, যারা বলছেন সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে নাকি বিজেপি ধ্বংস করেছে, আজকে তাদের নিজেদের চেহারাটা কি? দিকে দিকে নবীন প্রবীণ বিতর্ক তৈরি করছেন। গোটা সংবাদ মাধ্যমে শাসক দল আছে এবং শাসক দলের বিরোধী হয়ে বসে পড়েছেন শাসক দলই। সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং লুট থেকে দৃষ্টি ঘুরিয়ে দেবার জন্য পরিকল্পিতভাবে এই বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কে প্রবীণ জ্যোতিপ্রিয় মল্লিকও জেলে আছেন, এই বিতর্কে নবীন কুন্তল ঘোষ যুবা সেও জেলে আছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে নবীন প্রবীণ বলে কিছু নেই। তৃণমূল কংগ্রেসের কখনকে নবীন হয়ে যাচ্ছে, কখনকে প্রবীণ হয়ে যাচ্ছে। আর তারা কি বিতর্ক করছেন, আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই পরিকল্পিত নাটক থেকে নিজেদের দূরে সরিয়ে রাখবেন। দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে সারা ভারতবর্ষে যে উচ্ছ্বাস উন্মাদনা তৈরি হয়েছে, 550 বছর পর নাম নিজের বাড়িতে ফিরছেন, 3.5 লক্ষ মানুষের মৃতদেহের ওপর দাঁড়িয়ে 67টা যুদ্ধ পেরিয়ে আজকে একটা পরাধীনতার চিহ্ন মুছে দিয়ে ভারতবর্ষের অস্মিতা, ভারতের জাতীয়তাবাদ, ভারতের আত্মমর্যাদা বাইরে চ্যালেঞ্জ করেছে। জাতীয় সঙ্গীতের বদলে বাংলা সঙ্গীত তৈরি হয়েছে। এটা চরম অবমাননাকর। বাংলা সঙ্গীত হোক, কিন্তু জাতীয় সঙ্গীতের আগে বাংলা সঙ্গীত গাইতে হবে এবং গানটা চলবার সময় প্রত্যেকে উঠে দাঁড়াতে হবে। এই ঘোষণা থেকে তারা দৃষ্টি ঘোরাতে চাইছে। এরা বিবেকানন্দকে গীতা বিরোধী বানালেন। এরা রাস্তায় নেমে ফুটবল খেলা দেখিয়ে দিলেন যে যারা এতদিন বামপন্থীরা যা করেছেন তার থেকেও কদর্য দৃষ্টান্ত তারা আজকে স্থাপন করলেন। বামপন্থীরা যে ন্যারেটিভ তৈরি করেছিল, বামপন্থীরা যেভাবে রবীন্দ্রনাথকে এবং বিবেকানন্দকে ব্যবহার করেছিল, তার কয়েকটি বাক্য, কয়েকটি শব্দবন্ধকে ভুলভাবে উপস্থাপিত করেছিল। নিও কমিউনিজমের জননী, অবশ্য আমরা বলি না, সুবোধ সরকার, যিনি একসময় নন্দীগ্রামের গুলি চালানোর সমর্থনে বুদ্ধবাবুর মিছিলে হেঁটেছিলেন, সেই সুবোধ সরকার কবি, শ্রদ্ধেয় মানুষ, তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিও কমিউনিজমের জননী। তাহলে নিও কমিউনিজমের জননী আজকে আমাদের সেটা উপহার দিলেন যে বিবেকানন্দ গীতা বিরোধী। এই সরকার গীতা বিরোধী সরকার। এই সরকার গীতা পাঠ, এটা কোনো রাজনৈতিক সম্মেলন ছিল না। বিজেপি নিঃসন্দেহে পার্টিসিপেট করেছে, কারণ আমরা মনে করি পৃথিবীর সর্বকালের
কালোজয়ী ব্যক্তির দ্বারা প্রভাবিত হবে এবং সেটা হয়ে চলেছে, তাতে আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু গীতা পাঠের সময় করতে বিভিন্ন দূর দূরের জেলা থেকে মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা আসছেন, বাস নিয়ে আসছেন, কেউ অন্যান্য যানবাহনে আসছেন, তাদের আটকে দেওয়া, তাদের অসহযোগিতা করা, মাঠে জলের ব্যবস্থা না করা, এই ধরনের কাজে একটা বার্তা দিতে চাই যে দেশের মধ্যে কিছু মানুষকে আজকে রাম মন্দির, এটা তো ভারতবর্ষের ব্যাপার, রাম তো সারা ভারতের, ভারতই রাম, রামই ভারত। রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক ব্যবধান থাকতে পারে, আপনি ঈশ্বরকে মানতে পারেন, নাও মানতে পারেন, রামের অস্তিত্বকে স্বীকার করতে পারেন, রামল্লার সামনে দাঁড়িয়ে রাম মন্দিরের বিরুদ্ধে বিবৃতি এবং সংখ্যালঘু মহল্লার সামনে গিয়ে সরাসরি বলা যে যদি শান্তিতে থাকতে চান তাহলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন। এটা কোন রাজনীতি চলেছে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেক মানুষকে আজকে এটা চিন্তা করতে হবে। সিএ এনআরসি নিয়ে বক্তব্য রাখছেন কিভাবে? গোটা সীমান্তবর্তী জেলায় 2200 কিলোমিটারের বেশি একটা পোরাস বর্ডার আছে আমাদের সঙ্গে বাংলাদেশে। দিনের পর দিন এখানে বিভিন্ন ধরনের অনুপ্রবেশ বাড়ছে। এই অনুপ্রবেশ কোনো বিএসএফ শুধু পুলিশ আটকে বাধা দিতে পারবে না। এই অনুপ্রবেশকে রুখতে হলে স্থানীয় মানুষের জনসচেতনতা প্রয়োজন এবং রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন, সদিচ্ছার প্রয়োজন। প্রত্যেকটা বিস্ফোরণের সঙ্গে, বিচ্ছিন্নতাবাদী ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জুড়ে যাচ্ছে। এখানে বসে শেখ হাসিনাকে মারার চক্রান্ত হয়েছিল, এখানে বসে বাংলাদেশে কিভাবে আক্রমণ করবে তার ছক তৈরি হচ্ছে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী, তাকে খুন করবার জন্য যে 3 জন সন্ত্রাসবাদী এসেছিল এবং নিউ দিল্লি স্টেশনে ধরা পড়ে, তারা আমাদের বনগাঁ, বসিরহাট বিভিন্ন জায়গায় ঘুরে শিয়ালদা স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস চলে গিয়েছিল। আজকে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তাকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে, আন্তর্জাতিক পরিকল্পনা। আর দুর্ভাগ্যবশত আমাদের এই দল শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে, শাসক দল আজকে তার কাছে আত্মসমর্পণ করছে। একদিকে পুলিশকে দিয়ে, প্রশাসনের চরম রাজনীতিকরণের মধ্যে দিয়ে, দলতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, যেরকম পঞ্চায়েতে দল ভাঙিয়ে ভোট তৈরি করবার চেষ্টা হচ্ছে, বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসায় আমাদের যারা সাক্ষী যারা ছিল তাদের হস্টাইল করে দেওয়া হচ্ছে, প্রমাণ লোপের কাজ করছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতা করছে। আর সর্বোপরি যে অভিযোগ এসছে যে একজন ব্যক্তির কথায় আজকে পুলিশ তাদের বিভিন্ন টেলিফোনের উপরে সার্ভিলেন্স দিচ্ছেন এবং তার স্ক্রিনশট, তার এন্টায়ার ডিটেলসের স্ক্রিনশট তিনি আরেকজনকে পাঠিয়ে তার উপরে প্রভাব খাটাচ্ছেন। এটা শুধু তার অপরাধ নয়, এটা তো সম্পূর্ণ দায় নিতে হবে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনকে। অভিষেক সাংঘি যখন তার যা বক্তব্য তুলে ধরেন, 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং সেই 2 সপ্তাহ সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট সলিসিটর জেনারেল তুষার মেহতাকে অ্যাপিয়ার করতে বলেছেন, লোকসভা সেক্রেটারি সময় দেওয়া হয়েছে, আবার 11ই মার্চ একটা ডেট দেওয়া হয়েছে। না, আইনি প্রক্রিয়া তো চলবে, আমরা তো বলেছি। সুপ্রিম কোর্ট আজকে কোনো রিলিফ দেয়নি। সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তকে অবৈধ বলতে পারেনি অ্যাটলিস্ট, কারণ আমাদের মূল অভিযোগ যেটা ছিল তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে এবং সেটাকে তিনি এথিক্স কমিটিকে ফেস করেছেন। এথিক্স কমিটিতে তার বক্তব্য, লগিং আইডি, তার ওটিপি তিনি হীরানন্দানীকে শেয়ার করেছিলেন কি করেননি, এটাই হচ্ছে মূল প্রশ্ন। সেই প্রশ্নের ক্ষেত্রে হয়েছে। এবার তুষার মেহতা তার যে সময় দেওয়া হয়েছে তার মধ্যে তিনি তার অবস্থান জানাবেন। তৃণমূল কংগ্রেসের 1 তারিখ থেকে দেখা যাচ্ছে সব নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মুখ্যমন্ত্রী এরকম একটা লবি সামনে আনার চেষ্টা করছে। আপনি বলছেন যে মানুষকে বিভ্রান্ত করার জন্য, না ঘুরিয়ে দেওয়ার জন্য। আজকে আপনি আরেকবার বলেছিলেন যে সিএম এর অথরিটিকে চ্যালেঞ্জ করার জন্য। আপনার স্পেসিফিক এটা সিএম এর অথরিটি তো চ্যালেঞ্জ হয়ে গেছে। সিএম যে বৈঠকে বসতে বলছেন সেখানে যাচ্ছেন না। দুর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত চ্যালেঞ্জ হয়ে যাবেন, ধারাবাহিক আর যিনি বৈঠক করবেন তারপরেও এই ঘটনা চলবে, এটা বিশ্বাসযোগ্য নয়। এটা সম্পূর্ণ পরিকল্পিত হবে। আর আমাদের দৈনন্দিন সমস্যা, যে জ্বলন্ত ইস্যু,
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের বিভিন্ন সময় উঠে আসা বিভিন্ন তথ্য এবং সর্বোপরি মহামান্য আদালতের বিভিন্ন ধরনের তীর্যক উক্তি এবং বিচারপতিদের স্টেটমেন্ট আজকে এ নিয়ে বিতর্ক করার জন্যই আজকে নবীন প্রবীণ বিতর্ক তৈরি হয়েছে। আমাদের কাছে নবীন বলেও কেউ নেই, প্রবীণ বলেও কেউ নেই। আমাদের কাছে আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি হয়েছে, মানুষের প্রত্যেকটা অধিকারকে প্রতিবাদকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আমাদের বিরোধী রাজনৈতিক দল বিজেপি নির্বাচনে ফল ঘোষণার পর 2রা মে 2021-এর পর আজকে 27 দিনে 56 জন আমাদের কর্মী খুন হয়ে গেছে। সুতরাং আমাদের কাছে তৃণমূলের যা চেহারা আর মানুষের কাছে কার্যত তার কোনো পার্থক্য নেই। মানুষ তৃণমূলকে চিনে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে গণতান্ত্রিক দেশ, তিনি একজন দলের নেত্রী, তিনি আন্দোলন করতেই পারেন, তিনি তার বক্তব্য নিয়ে আন্দোলন করবেন, আমরা আমাদের কথা মানুষকে বলবো। আজকে সিএ পশ্চিমবঙ্গের মানুষ চায়, এনআরসি পশ্চিমবঙ্গের মানুষ চায়। এই রাজ্যটা ধর্মশালা নয়। প্রথম কথা হলো সংখ্যাগুরুর নামে আমরা অবিভক্ত জনসমাজকে ভেঙে টুকরো করতে চাই না। সিএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেবার আইন। এনআরসি বিদেশিদের চিহ্নিত করার জন্য তৈরি হয়েছে। সুতরাং এগুলো হবে। আর ভারতীয় মুসলমানদের স্বার্থে যারা এই দেশটাকে নাপাক বলে, মানে অপবিত্র বলে, দারুল হার্ব যুদ্ধভূমি বলে এই দেশটাকে ছেড়ে চলে যায়নি, পাকিস্তানের সমর্থন করেনি, যারা এই দেশটাকে নিজের দেশ বলে থেকে গিয়েছিল, আজকে সেই ভারতীয় মুসলমানদের স্বার্থেই সিএ এর প্রয়োজন আছে এবং তাদের জন্যই সিএ হচ্ছে। আর যে হিন্দু উদ্বাস্তু দেশভাগের আগে যাদের কাছে জানতে চাওয়া হয়নি যে তোমরা এতদিন যে লড়াই করেছো, তোমাদের আত্মত্যাগ, তোমার পূর্বপুরুষের আত্মত্যাগ স্বাধীন ভারতবর্ষের জন্য না স্বাধীন পাকিস্তানের জন্য, আজকে তারা যখন ওখান থেকে চলে আসছে, ওই ঘোষ, বোস, দত্ত, মিত্র, মন্ডল, সান্যাল, পোদ্দার, ঢালি, ওরা আমাদের রক্ত, আমাদের ভাই। এই দেশের মাটিতে আমাদের যতটা অধিকার আছে ওই অধিকার ওদেরও আছে। তাই তাদের ভারতীয়ত্বের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য এই আইনকে বাস্তবায়িত করা হবে। কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি? কোথায় প্রমোদ দাশগুপ্ত থাকতেন? কোথায় সৌগত রায়ের বাড়ি ছিল? কোথায় তপন শিকদারের বাড়ি ছিল? কোথায় রাম ঠাকুরের বাড়ি ছিল? কোথায় বালক ব্রহ্মচারী, অনুকূল ঠাকুরদের বাড়ি ছিল? এরা তো সবাই পূর্ববঙ্গে। ওখানে থাকতে পারেননি, এখানে এসেছেন। কেন এসেছেন তারা বলুন। এর একবার তাপস রায় বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপস রায় বললেন আমি সুদীপের জ্ঞান শুনে চলবো, ওকে তুষ্ট করে আমাকে রাজনীতি করতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। ও তো মাঝে 6 বছর সিনেই ছিল না, 15 বছর ধরে আমার সাথে নানা অসভ্যতা করছে এখানকার সাংসদ। ও দাদা সাহেব পালকে পেতই, অস্কার পেত কিনা জানি না, তবে নমিনেশন পেত। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বরানগরের বিধায়ক তাপস রায়ের মন্তব্য। আপনি যেমন আপনার পাশের বাড়ির স্বামী স্ত্রীর গন্ডগোলে আপনার মাকে মন্তব্য করতে বারণ করেন, কোনো প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ হয়ে গেলে আপনি যেমন ব্যক্তিগত স্তরে সেখানে ঢোকাটা অপছন্দ মনে করেন, ঠিক সেরকমভাবে কংগ্রেসিদের এই বা তৃণমূলী ঝগড়ায় আমাদের কোনো ঢোকার আগ্রহ নেই। তাপসদা কোন দিকে তো আমি সেটাই বুঝতে পারছি না। তাপসদা দাড়ি টাড়ি রেখেছেন, আমি তো ছোটবেলা থেকে ওনাকে দেখছি ছাত্র নেতা। উনি কি এখন নবীন না প্রবীণ, কোন দিকে আমি সেটাই বুঝতে পারছি না। তবে তো আমার দেওয়ার মতো আমার মানে এই নেই, মস্তিষ্ক নেই। শুধু ওনাদের নিয়ে নয়, সিপিএমকে নিয়ে বলেছে যে ব্রিগেডে যে ইনসাফ হচ্ছে সেখানে মীনাক্ষীদের ছবি দেখা যাচ্ছে, সেলিমরা বা বিমান ব্যাপারীদের দেখা যাচ্ছে। ওটা ওদের ব্যাপার, ইন্ডি জোটের ব্যাপার। ওরা দিল্লিতে জোট করে আছে, পশ্চিমবঙ্গে নাটক করছেন। ওদের নেত্রী মমতা ব্যানার্জি কিছুদিনের মধ্যেই রাস্তায় নামবে, ওরা ওদের বুঝে নেবে, আমরা ওদের মধ্যে নেই। লোকসভা ভোটের আগেই সিএ চালু হবে এমনটাই এখনো পর্যন্ত ঠিক রয়েছে, কেন্দ্রীয় সরকার করতে চলেছে। এটা কি লোকসভা ভোটকে টার্গেট করেই সিএ ভাবনা? আপনি যেভাবে দেখবেন, আমরা তো 50-এর দশক থেকে বলছি যে নাগরিকত্ব দিতে হবে। মহাত্মা গান্ধী বলেছেন, জওহরলাল নেহরু বলেছেন, সর্দার প্যাটেল বলেছেন। কংগ্রেস গান্ধীকে গ্রহণ করেছে, অবলম্বন করেনি। এবার আপনি যেভাবে তার ব্যাখ্যা দেবেন। আমাদের সময় তো বলা হতো যে রাম মন্দির নিয়ে কি হবে, যে বিজেপি ভাওতা দেয়, ভোট এলেই বলে মন্দির বহি বানাएंगे लेकिन तारीख नहीं बताएंगे। হয়ে গেল তো 22 তারিখ, সারা দেশে উৎসব, দীপাবলি, আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠবে গোটা ভারতবর্ষ। 550 বছর পর রাম নিজের বাড়িতে ফিরছে, আমরা ওইসব নিয়ে ব্যস্ত আছি, এসব নিয়ে না। সিএ হবেই। হ্যাঁ, সাধ্বী নিরঞ্জন জ্যোতি এই মুহূর্তে বঙ্গ সফরে রয়েছেন, আজকে কালীঘাটে পুজো দিয়ে গেলেন।
তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা গেছিলেন, একটি ব্যবস্থা তৈরি করে চলে এসেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা বৈঠকের পর 2 জন করে অফিসারকে নিয়ে নোডাল কমিটি ফর্ম করা হয়েছে এবং রাজ্য সরকার চাইলে টাকা দিয়ে দেওয়া হবে। এটা কবে টাকা আসবে রাজ্য সরকারের উপর নির্ভর করছে, কারণ তারা কবে ফাইল দেবেন আমরা জানি না। এই যে পুনঃমূষিক ভাবো, যেদিন মুখ্যমন্ত্রী এখান থেকে গিয়েছিলেন সাংবাদিকদের আপনাদের এয়ারপোর্টে যা যা বলে গিয়েছিলেন, আমরা সেদিনই বলেছিলাম মুখ্যমন্ত্রী যদি কোনো প্রশাসনিক বৈঠক করতে যেতেন সঙ্গে সেক্রেটারিদের নিয়ে যেতেন, কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে দিল্লি গেলেন সেটা ছিল রাজনৈতিক যাত্রা। তো রাজনৈতিক যাত্রার ফল তো আর প্রশাসনিক হতে পারে না। আলটিমেট কি দেখা গেল, বললো 2 দিকের 2 জন সেক্রেটারিটা বসে আলোচনা করবেন, এখন নোডাল কমিটি তৈরি করে দেবে। নোডাল কমিটি বলবে রাজ্য সরকারকে যে সমস্ত প্যারামিটার তৈরি আছে সেগুলোকে ঠিকঠাক রাখো, সেটা যদি রাখে টাকা পাবে। আর কেন্দ্রের তো কোনো নিজস্ব জমি নেই, যে জায়গায় ছিল। আর আমরা কোথায় ছিলাম? $1 ট্রিলিয়ন নিচে, আর আজকে আমরা 3.5 ট্রিলিয়ন এগিয়ে যাচ্ছি। আজকে সারা পৃথিবী অবাক বিশ্বে ভারতবর্ষকে দেখছে। আর সেই অর্থনীতিকে আপনি প্রকাশ্যে ইন্দোনেশিয়ার মতো দেশে একটার পর একটা বিরাট বিরাট মল, রামায়ণের বিভিন্ন চরিত্র নিয়ে। আপনারা কেন দূরে থাকছেন? আপনারা আসুন। বলছি যে এই যে রাম মন্দির নিয়ে আপনারা যা করছেন, যা করছি মানে করছি তো আমরাই, ভাঙা গড়া সবই আমরা। 22 তারিখকে কেন্দ্র করে যা করছেন আগে এবং পিছিয়ে, বহু লোককে নিয়ে যাবেন ফেব্রুয়ারি মাসে বিভিন্ন রাজ্য থেকে আপনাদের। প্রজন্মকে আমরা জানাতে চাইছি যে এই লড়াই মন্দির মসজিদের লড়াই নয়, এই লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয়, এই লড়াই ভারতবর্ষের আত্মমর্যাদা, ভারতবর্ষের পরিচয়, আত্মপরিচয়, তার লড়াই। বিদেশি একদম ইস্পার ওস্পার জবাব দিয়ে দেবো। এ দিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। 7 কি 17, 6 কি 8, 7 কি 5, এ নিয়ে বিজেপির কোনো আগ্রহ নেই। উনি অসুরদের হাত থেকে পথে আমি নেমে পড়েছি, পারলে এখন কাজ না করে মাইনে নিয়ে দেখা, তার যা হবার সে তো হবে, স্কুল কর্তৃপক্ষ জানে। এবং তিনি শেষ করেছেন জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে। দেখুন, এই যে অভিযোগ করছেন যারা বিভিন্ন সময় তৃণমূলকে ভোট দিয়েছেন, পঞ্চায়েতের সদস্য হয়েছেন, তারাও সিএ এর পক্ষে। দলের মধ্যে গণভোট করুন, দেখবেন ওনার জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে। বলছি যে কুড়াল সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা শারদার হিসাবে তুলনা করেছে। আজকে কিছুক্ষণ আগে স্বামী যা বলবার বলে দিয়েছেন। আমরা তো বলছি আমাদের মুখ্যমন্ত্রী গুণবতী, আমাদের মুখ্যমন্ত্রী শিল্পী, আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন, পাথরে গমের চাষ করে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী তো এগুলো পারেন। তো তিনি